हाई ভিউয়ার্স, লেটস টক অ্যাবাউট চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বেবিদের ডায়রিয়া বা লুজ মোশন এবং পাতলা পটি, এই দুটো বিষয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। এর থেকে তোমাদের অনেকটা হেল্প হতে পারে, তাই ভিডিওটা তোমরা পুরোটা দেখো। তো চলো ভিডিও স্টার্ট করি। প্রথমেই বলি যে বেবিদের লুজ মোশন বা ডায়রিয়া হয়েছে বুঝবে কি করে। এক্ষেত্রে বেবিদের পটি যদি একদম জলের মতন হয় বা পটির বেশিরভাগই জলের মতন এবং অল্প অল্প ছিটে ছিটে তার মধ্যে সলিড রয়েছে, তো সেই রকম পটি যদি বেবিরা বারবার করে থাকে তো সেটা কিন্তু লুজ মোশন বা ডায়রিয়ার লক্ষণ। যদি বেবিদের ক্ষেত্রে এরকম হয় যে একবারই দিনে ওরকম জলের মতন পটি করলো এবং তারপর বেবি একদম নর্মাল রয়েছে, ঠিকঠাক রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু চিন্তার কোনো কারণ নেই। কারণ অনেক সময় হয় কি কোনো একটা ইনফেকশন হলো, সেটা ওই একবার জলের মতন পটি করে দিল, তার মাধ্যমে বেরিয়ে গেল এবং ঠিক হয়ে গেল। তো একবার যদি এরকম জলের মতন পটি হয় তো সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। কিন্তু এই টাইপের পটি যদি জলের মতন পটি, লুজ মোশন যদি বেবিরা বারবার করতে থাকে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বা একাধিকবার করতে দেখো তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডক্টরকে ইনফর্ম করা উচিত। এরপর বলি পাতলা পটির কথা। পাতলা পটি হচ্ছে, এতেও কিন্তু জলের পরিমাণটা অনেকটা বেশি থাকে। লুজ মোশনের মতন হয়তো অত বেশি জল থাকে না, বাট এই পাতলা পটির মধ্যেও কিন্তু জলের পরিমাণ অনেক বেশি থাকে এবং যে সলিডগুলো থাকে সেটা ছড়ানো অবস্থায় থাকে, কোনো পটিটার কোনো নির্দিষ্ট শেপ থাকে না। তো এই টাইপের পাতলা পটিটাও কিন্তু বেবিদের অনেক সময় অনেক রকম ইনফেকশনের ফলে হয়ে থাকে। তো যদি এরকম পটি বেবি একবার করে থাকে সারাদিনে বা দুবার করলো, তিনবারের বার যদি দেখো এই ধরনের পটি করেছে বা এই পটির মধ্যে যদি কোনো মিউকাস বা চিটচিটে ভাব দেখতে পাও তো সেক্ষেত্রেও কিন্তু ডক্টরকে ইনফর্ম করা উচিত। অনেক সময় হয় কি নিউবর্ন বেবিদের ক্ষেত্রে কি দেখা যায়, ওরা বারবার পটি করে, দিনে অনেকবার পটি করে, সেটা স্বাভাবিক ব্যাপার। এবং ওই নিউবর্ন বেবি যারা বিশেষ করে ব্রেস্ট ফিডিং করছে তাদের পটিটা কিন্তু অনেকটাই পাতলা পাতলা টাইপের হয়ে থাকে। এক্ষেত্রে যেটা করণীয় মায়ের, সেটা হচ্ছে যে বেবি কি টাইপের পটি করে সেটা তোমার নিশ্চয়ই একটা ধারণা থাকবে। সেই পটির টাইপের থেকে পটির টাইপটা চেঞ্জ হয়ে গেল কি না সেটা তোমাকে লক্ষ্য রাখতে হবে এবং তারপর সেই মতন বুঝে ডক্টরকে ইনফর্ম করতে হবে। তো এবার আসি যে কেন এই লুজ মোশন বা ডায়রিয়া হয়ে থাকে বেবিদের মধ্যে। ভাইরাসের কারণে হতে পারে, ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে হতে পারে। এই ভাইরাস ব্যাকটেরিয়াল ইনফেকশন বাদে অন্যান্য কোনো জার্ম থেকে হতে পারে, কোনো কেমিক্যাল থেকে হতে পারে বা কোনো রাসায়নিক পদার্থ থেকে হতে পারে, কোনো রকম কোনো পয়জনাস কিছু ওর মধ্যে ঢুকলো সেটার থেকে হতে পারে। তো এই সকল কারণগুলোর জন্য কিন্তু বেবিদের লুজ মোশন বা ডায়রিয়া বা জলের মতন পটি হয়ে থাকে। এবার বলি এই জীবাণুগুলো বেবিদের দেহে যায় কিভাবে। তো দেখো, যদি 0 to 6 মান্থের বেবিদের কথা আগে বলি, এই সময়ের মধ্যে যে সমস্ত বেবিরা ব্রেস্ট ফিড করছে সেই সমস্ত বেবিদের মায়েদের ব্রেস্ট মিল্কের মাধ্যমে কিন্তু বেবিদের দেহে কোনো রকম কোনো ক্ষতিকর পদার্থ যেতে পারে এবং সেখান থেকে বেবিদের লুজ মোশন বা ডায়রিয়া হতে পারে। অনেক সময় হয় কি মারা ব্রেস্ট মিল্ক দেওয়ার সময় গরুর দুধ খায়, সেই গরুর দুধে যে প্রোটিনটা আছে সেটা কিন্তু বেবিদের সহ্য নাও হতে পারে, তখন ডায়রিয়া বা লুজ মোশন হতে পারে বেবির। মারা যদি ক্যাফিন আছে এরকম কোনো জিনিস, এরকম কোনো খাবার ইনটেক করে যেমন চা, কফি, সেটা বেবিদের সহ্য না হতে পারে, ক্যাফিনটা বেবিদের সহ্য নাও হতে পারে। মারা যদি কোনো কোক বা সোডা টাইপের কোনো ড্রিঙ্ক ইনটেক করে সেটা বেবিদের সহ্য না হতে পারে। প্যাকেট করা কোনো ড্রিঙ্ক বা ফ্রুট জুস খায় সেটা মারা খেলো এবং ব্রেস্ট মিল্কটা বেবিরা খাচ্ছে বলে সেই মিল্কটার জন্য কিন্তু বেবিদের এরকম সমস্যা হতে পারে। বা মারা যদি স্পাইসি খাবার দাবার খায় সেখান থেকে হতে পারে। আবার মায়ের খাবারটা যদি মায়ের খাবারের মধ্যে যদি কোনো জার্ম ঢুকে থাকে, সেই খাবারটা মা খেলে সেই মায়ের ব্রেস্ট মিল্ক থেকে কিন্তু বেবিদের মধ্যে ইনফেকশন ছড়ানোর চান্স থাকে। তো এই যে সমস্ত বেবিরা ব্রেস্ট ফিড করে তো তাদের ক্ষেত্রে এই কারণের জন্য কিন্তু লুজ মোশন বা ডায়রিয়া হয়ে থাকে। এবার বলি যে সমস্ত বেবিরা ফর্মুলা ফিড করছে তাদের কথা। ফর্মুলা ফিড করছে যে সমস্ত বেবিদের, তাদের দেখো ফর্মুলা মিল্কটা বাইরে থেকে তৈরি করতে হয়, অনেক কিছু মেনে তারপর ফর্মুলা মিল্কটা বানাতে হয়। কোনো কিছু যদি একটু ভুলভাল হয়ে যায় তো সেখান থেকে কিন্তু বেবিদের ডায়রিয়া বা লুজ মোশন হওয়ার চান্স থাকে। ফর্মুলা মিল্কে যে কৌটোটা সেটা যদি বাতাসের সংস্পর্শে এসে নষ্ট হয়ে যায় বা জলের সংস্পর্শে এসে নষ্ট হয়ে যায়, বোতলগুলো যদি ঠিক মতন স্টেরিলাইজ করা না হয়, জল যদি ঠিকভাবে ফুটিয়ে মেনটেন করে না রাখা হয়,
বা ফর্মুলা মিল্কটা যদি নিজে ফর্মুলা মিল্ক যেটা খাওয়ানো হচ্ছে সেটাও যদি বেবিদের সহ্য না হয়, অনেক সময় এই যে ফর্মুলা মিল্কটা, তার বেশিরভাগ ফর্মুলা মিল্ক কিন্তু কাউ মিল্কের ওপর বেস করে বানানো হয়, তো সেই কাউ মিল্কের প্রোটিনটাও যদি বেবিদের সহ্য না হয় তো সেখান থেকেও কিন্তু ডায়রিয়া বা লুজ মোশন বেবিদের হয়ে থাকে। এরপর বলি যে সমস্ত বেবিদের 6 মাস হয়ে গেছে, যারা অলরেডি সলিড ফুড খাওয়া শুরু করে দিয়েছে তাদের কথা। দেখো, যখন তোমার বেবি সলিড ফুড খাওয়া শুরু করে দিয়েছে তখন কি হয়, এই বয়সটায় বেবিরা হামাগুড়ি দেয়, ক্রল করে, তো বিভিন্ন জিনিসে ওদের হাতটা থাকে, ওরা মুখে হাত দেয়, আবার ওদের দাঁত বেরোনোর সময় আসে তখন ওরা বিভিন্ন জিনিস যা পায়, মাড়িটা সুরসুর করে বলে যা পায় সেটাকে মুখে নিয়ে একটু চেবাতে থাকে। তো এর ফলে কি হয়, বিভিন্ন রকমের জার্ম ওদের দেহের মধ্যে ঢুকে যায়। এবার আমাকে অনেকেই বলে যে একটু বাচ্চা ঘুরে বেড়াক, ধুলোবালি ঘাটুক, তাতে ওদের মধ্যে একটা ইমিউনিটি তৈরি হবে, সেটা যেমন ঠিক কথা, কিন্তু এটাও আমাদের মনে রাখা দরকার যে যখন বাচ্চা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, সেই হাতটা মুখে দিচ্ছে, যে কোনো জিনিস নিয়ে মুখে মাড়িতে দিয়ে চিবোনোর চেষ্টা করছে, সেই সময় কিন্তু ধুলোবালি, নর্মাল ধুলোবালি ঘাটছে সেটা একরকম, কিন্তু কোনো পয়জনাস জিনিস যদি পড়ে থাকে এবং সেটা যদি বাই চান্স বেবিরা ইনটেক করে ফেলে সেটা কিন্তু মারাত্মক ক্ষতিকর, সেখান থেকে কিন্তু ডায়রিয়া বা লুজ মোশন হতেই পারে। তো এই ব্যাপারটা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখা দরকার যে যখন বেবিরা ঘুরবে তখন যেন আমরা ওদেরকে লক্ষ্য রাখি যে কোনো বিষাক্ত কিছু ওরা ইনটেক যাতে না করে, এটা আমাদের কিন্তু দেখা ভীষণ দরকার। তো হতে পারে যে সময় বেবিরা ক্রল করছে, যে সময় বেবিরা মুখে বিভিন্ন জিনিস দিয়ে চিবোনোর চেষ্টা করছে, সেই সময় ওদের ভেতরে কোনো ইনফেকশন হচ্ছে এবং তার থেকে ওদের লুজ মোশন বা ডায়রিয়া দেখা দিতে পারে। অনেক সময় এই টাইমে বেবিরা সলিড ফুড খাওয়া যেহেতু শুরু করে দেয়, কোনো সলিড ফুড যদি ওদের সহ্য না হয় তখন ওদের মধ্যে এই লক্ষণ দেখা দিতে পারে। আবার অনেক সময় হয় কি, আমরা যে সলিড ফুডটা ওদের জন্য বানাই সেটা বানিয়ে রেখে ওইভাবে ঢাকা অবস্থায় রেখে দিই এবং রেখে ওদের পিছনে পিছনে দৌড়তে থাকি বা ওদের কাছে চলে যাই খাওয়ানোর সময়, এবং খাবারটা কিন্তু ওইভাবেই ওপেন অবস্থায় পড়ে থাকে বাটির মধ্যে। এই যে আমরা হয়তো দেখছি চারপাশে কোনো মাছি নেই, মশা নেই, বাট যে জার্মগুলো থাকে সেগুলো খালি চোখে দেখা যায় না, সেই জার্ম দ্বারা কিন্তু খাবারটা চট করে অ্যাফেক্টেড হতে পারে, মানে খাবারটার মধ্যে কিন্তু জীবাণু ঢুকে যেতে পারে। বিশেষ করে এটা হয় বর্ষাকালে, যখন চারপাশে জলো ওয়েদার বা বৃষ্টি হচ্ছে, এই টাইমে কিন্তু খাবার দাবার ঢাকা রাখলে চট করে ওটা জীবাণু দ্বারা অ্যাফেক্টেড হতে পারে। সেই খাবারটা যখন বেবিকে খাওয়ানো হচ্ছে তখন কিন্তু সেখান থেকে অবশ্যই জীবাণু ছড়াতে পারে বেবির মধ্যে, সেখান থেকে লুজ মোশন বা ডায়রিয়া হতে পারে। আবার অনেক সময় হয় কি, কোনো জায়গায় কোনো মাছি কোনো খারাপ জিনিসের ওপরে বসলো, সেই মাছি যদি উড়ে এসে বেবির ব্যবহার করা টিথার, বেবির ব্যবহার করা প্যাসিফায়ার বা চুষির ওপরে বসে, বা বেবিকে যে খাওয়ানো হবে যে বাটি বা চামচ তার ওপরে বসে, সেইগুলো যদি আমরা ভালোভাবে ঠিকঠাক মতন ধুয়ে টুয়ে না খাই তো সেখান থেকেও কিন্তু ডায়রিয়া বা লুজ মোশন হওয়ার চান্স থাকে। এছাড়া যখন বেবিরা এই সলিড ফুড খাওয়া শুরু করে দিচ্ছি বা একটু বড় হয়ে গেছে 6 মাসের পর থেকে, ওদেরকে আমরা জল খাওয়ানো শুরু করি, জল যদি ঠিক মতন ওদেরকে না ফুটিয়ে খাওয়ায় তো সেখান থেকেও কিন্তু জীবাণু ছড়াতে পারে এবং সেটা বেবির পক্ষে ক্ষতিকর হতে পারে। তো নর্মালি এই কারণগুলোর জন্য 6 মাসের পর থেকে বেবিদের মধ্যে ইনফেকশন হওয়ার চান্স দেখা যায় এবং এর ফলে বেবিদের লুজ মোশন বা ডায়রিয়া হতে পারে। এই যে কটা কারণের কথা আমি বললাম, যে কারণে ডায়রিয়া বা লুজ মোশন হতে পারে, এই কারণগুলোর জন্য কিন্তু বেবিদের মধ্যে পাতলা পটিও দেখা দিতে পারে। এছাড়া আরও দুটো কারণ আছে যে কারণে এই পাতলা পটির সমস্যাও বেবিদের মধ্যে দেখা যায়। হয়তো অনেক সময় অনেক হয় কি যে খুব গরম লেগে গেল, বেবিদের খুব গরম লাগলো, তো সেক্ষেত্রেও কিন্তু বেবিরা পাতলা পটি করে ফেলে। এটা আমি আমার ছেলের ক্ষেত্রেও দেখেছিলাম যে খুব গরম কোনো সময় যদি ওর লেগেছে তো সেই সময় কিন্তু পাতলা পটি করে ফেলে, বাট এইটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, এটা আবার নিজের বডি ওরা ওদের মতন করে অ্যাডজাস্ট করে নেয়। আবার অনেক সময় যখন বেবিদের সর্দি কাশি থাকে তো তখনও পটিটা অনেকটা পাতলা টাইপের হয়, সেটাও আস্তে আস্তে টাইমের সাথে সাথে কেটে যায়, এটা নিয়েও চিন্তার কারণ নেই। বাট এই যে কারণগুলো বললাম যার জন্য লুজ মোশন বা ডায়রিয়া হয়ে থাকে এবং পাতলা পটিও হওয়ার চান্স থাকে, এই কারণগুলোকে কিন্তু আমাদের লক্ষ্য রাখা দরকার এবং ঝটাপট ঠিক করে নেওয়া দরকার। এরপর বলি যে এই কারণগুলো ছাড়া আমরা এবার কি করতে পারি, এই যে ডায়রিয়া বা লুজ মোশনের জন্য আমরা কি করতে পারি, বা পাতলা পটির জন্য আমরা কি করতে পারি, বা আমাদের করণীয় কি। প্রথমেই বলি, দেখো, যদি একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে ডায়রিয়া বা লুজ মোশন বলো বা পাতলা পটি বলো, এই সমস্ত ক্ষেত্রগুলোতে কি হয়, দেহ থেকে জল বেরিয়ে যায়। এবার লুজ মোশন, ডায়রিয়া এটাও সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে বা ডক্টর ওষুধ দিলে ঠিক হয়ে যায়,
পাতলা পটিও সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে বা ডক্টর ওষুধ দিলে ঠিক হয়ে যাবে। কিন্তু এই যে জল বেরিয়ে যাওয়াটা না, এটাকে আটকানো সবার আগে দরকার। যত দেহ থেকে জল বেরিয়ে যাবে বেবিরা কিন্তু নিস্তেজ হয়ে যাবে, অর্থাৎ ডিহাইড্রেশনটা কিন্তু মারাত্মক ক্ষতিকর বেবিদের জন্য। তাই আগে আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে জল বেরোনোটা আটকানো যায় বা বাইরে থেকে যাতে আরও জল ওদের দেওয়া যায়, যাতে দেহের মধ্যে জল শূন্যতা বা ডিহাইড্রেশন ওদের না হতে পারে। তো এক্ষেত্রে যেটা প্রথম করা উচিত আমাদের, যদি প্রথমে বলি 0 to 6 মান্থ বেবিদের কথা, তো যে সমস্ত বেবিরা ব্রেস্ট ফিড করছে তাদের মায়েদের যে খাদ্য তালিকাটা সেখানে একটু ঠিকঠাক ভালো ফ্রেশ খাবার দাবার রাখতে হবে, যেটার থেকে বেবিদের মধ্যে কোনো রকম জার্ম বা বেবিদের ভেতরে কোনো ইনফেকশন হওয়ার চান্স থাকে না। এরকম খাবার দাবার খেতে হবে অ্যাটলিস্ট প্রথম 6টা মাস, কারণ এই সময় ওরা কিচ্ছু খেতে পারে না, আর এই সময় ওষুধ দেওয়া ওদের ঠিক নয়। এছাড়া যেটা বলবো সেটা হচ্ছে যে এটা হচ্ছে বারবার বেবিদেরকে, যারা ব্রেস্টফিড করাচ্ছ তারা বেবিদেরকে এই সময় বারবার ব্রেস্টফিড করিয়ে যাও। খাবার যেন একটুও বন্ধ না থাকে। যতবার তুমি যেমন টাইম টু টাইম ব্রেস্টফিড করাচ্ছিলে সেরকম টাইম টু টাইম ব্রেস্টফিড করাতে থাকো। যে সমস্ত বেবিরা এই সময় ফর্মুলা ফিড করছে তো তাদের ক্ষেত্রে বলি, যেভাবে তুমি ফর্মুলা মিল্ক বানিয়ে খাওয়াচ্ছিলে সেইভাবেই ফর্মুলা মিল্ক বানিয়ে খাইয়ে যাও। এরকম কখনো মনে করো না যে একটু জল বেশি করে দিতে হবে বলে বেশি পরিমাণে জল দিই আর অল্প পরিমাণে ফর্মুলা মিল্কটা মেশাই, এই ভুলটা করো না। যে মেজারমেন্ট অনুযায়ী তুমি এতদিন ফর্মুলা মিল্ক খাইয়েছিলে সেই সঠিক মেজারমেন্ট অনুযায়ী টাইম টু টাইম ফর্মুলা মিল্ক খাওয়াতে থাকো। যদি তোমার বেবির ডক্টর যদি মনে করেন যে ফর্মুলা মিল্কটা চেঞ্জ করতে হবে সেই কটা সময়ের জন্য, তাহলে বেবির ডক্টরের কথা শুনে সেই সময় ফর্মুলা মিল্কটা তুমি চেঞ্জ করতে পারো। আর একটা কথা আমি বলে দিই যে 0 to 6 মান্থ বেবিদের মধ্যে যদি দেখো যে ব্রেস্ট ফিডিং বেবি ঠিকভাবে করছে তো সেইভাবে করিয়ে যাও। যদি দেখো বেবি ফর্মুলা মিল্ক খাচ্ছে ঠিকঠাক টাইম মতন, সেভাবে টাইম টু টাইম মেনে খাইয়ে যাও। কিন্তু যদি বেবিদের খাওয়াটা একটু কমে, মানে দুধ খাওয়াটা একটু কমে যাচ্ছে, তো অবশ্যই ডক্টরের সাথে কথা বলো। এবং এক্ষেত্রে ডক্টর যদি চান তো কোনো একটা ওআরএস টাইপের কোনো সলিউশন কিন্তু দিতে পারেন। যদি ডক্টর বলেন তখনই কিন্তু এই যাতে জলের ঘাটতিটা না হয়, ডিহাইড্রেশনটা আটকানোর জন্য ডক্টর মনে করলে এই টাইপের কোনো সলিউশন কিন্তু বেবিদের দিতে পারেন। সেটা ডক্টরের কথা শুনে তারপর চালু করো। তো মোটামুটি এই 0 to 6 মান্থ বেবিদের ক্ষেত্রে আমরা এইটুকুনি করতে পারি। এরপর বলি, যদি বেবির বয়স 6 মান্থ হয়ে যায়, বেবিরা সলিড ফুড খাওয়া শুরু করে, তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি। প্রথমেই বলবো এই সমস্ত বেবিরা যেহেতু অলরেডি জল খাওয়া শুরু করে দিয়েছে তো তাদের ক্ষেত্রেও আমাদের অবশ্যই মনে রাখতে হবে যেন জলের ঘাটতি দেহে না হয়। যখনই দেখছো তোমার বেবির লুজ মোশন শুরু হয়ে গেছে এবং একাধিকবার লুজ মোশন হয়েছে বা পাতলা পটি 1বার 2বার 3বার করে ফেলেছে, সেক্ষেত্রে ডক্টরের কথা শুনে ডক্টরের সাথে একবার ডক্টরকে কল করো এবং তারপর জলটা খাওয়ানো, ওআরএস খাওয়ানো শুরু করে দাও ডক্টরের পারমিশন নিয়ে। আমি এখানে দেখাচ্ছি বেবিদের জন্য এরকম, যে সমস্ত বেবিরা সলিড ফুড খাওয়া শুরু করে দেয় তাদের জন্য এরকম ওআরএস পাওয়া যায়, বিভিন্ন ফ্লেভারের হতে পারে। তো এরকম একটা ওআরএস কিন্তু ঘরে রেখে দেওয়া দরকার, ওআরএসের প্যাকেট। তো এরকম ওআরএস কিন্তু জলে গুলে বেবিদেরকে টাইম টু টাইম খাওয়াতে হবে। এর সাথে সাথে যেমনভাবে ব্রেস্টফিড করাচ্ছিলে ব্রেস্টফিড করাও, যেমনভাবে ফর্মুলা ফিড করাচ্ছিলে ফর্মুলা ফিড করাও। একটা কথা মনে রাখবে, ব্রেস্ট মিল্কের মধ্যে কিন্তু অ্যান্টিবডি থাকে, তাই ব্রেস্ট মিল্কটা বেবিদেরকে এই সময় টাইম টু টাইম অবশ্যই দিয়ে যাওয়া দরকার। যদি এমন কারোর হয় যে ব্রেস্ট মিল্ক খুব কমে গেছে, ফর্মুলা মিল্কই বেশি খাচ্ছে, সেই কম পরিমাণ হলেও ব্রেস্ট মিল্কটা বেবিদেরকে দাও, কারণ ব্রেস্ট মিল্কের মাধ্যমে যে অ্যান্টিবডিটা ওর দেহে যাবে সেটা কিন্তু যে কোনো রকম ইনফেকশান, যে কোনো রকম অসুস্থতাকে কাটিয়ে উঠতে ওকে সাহায্য করবে। তো এটা গেল, এই প্রথমে এই ওআরএস কেনো, ব্রেস্ট ফিড যেমন করাচ্ছিল সেরকমভাবে করিয়ে যাও, ফর্মুলা মিল্ক যারা খাওয়াচ্ছিল সেভাবে খাইয়ে যাও টাইম টু টাইম। এবং সাথে সাথে আর যেগুলো করা ভীষণ দরকার সেটা হচ্ছে যে বেবিদেরকে দেখবে যখন এই যে টাইমটা যখন ওরা সলিড ফুড খাওয়া শুরু করে দিয়েছে এবং পেটের সমস্যা চলছে, এই টাইমটাতে বেবিদেরকে স্টার্চ বা শ্বেতসার অর্থাৎ কার্বোহাইড্রেটের নাম তো আমরা সবাই শুনেছি, এই কার্বোহাইড্রেটের একটা টাইপ হচ্ছে স্টার্চ বা শ্বেতসার, যেটা থাকে ভাতের মধ্যে, চিড়ের মধ্যে, আলুর মধ্যে। তো এই টাইপের খাবারগুলোই ওদেরকে বেশি করে দাও, কারণ এগুলো খুব তাড়াতাড়ি হজম হয় এবং এইগুলো খুব সহজে পেটটাকে একটু শক্ত করতে বা একটু টাইট করে দিতে সাহায্য করে। তো এই টাইমটায় অন্য কোনো খাবার বেশি দেওয়ার দরকার নেই। পার্টিকুলার এই কটা দিন চেষ্টা করো ভাত, চিড়ে, আলু সেদ্ধ এইগুলোকে ভালো করে স্ম্যাশ করে একদম পিউরি করে পারলে বানিয়ে ওকে খাওয়াতে থাকো। এগুলো ভীষণ ভালো সাহায্য করে লুজ মোশন যখন হচ্ছে বা ডায়রিয়া যখন চলছে সেই সময় বেবিদেরকে একটু শক্তি দিতে, এনার্জি দিতে এবং পেটটাকে একটু শক্ত করতে।
এর সাথে সাথে বলবো কলা খাওয়াও, পাকা যে নর্মাল কলা হয় না, কাঁঠালি কলা বা যে কলাই খাওয়াও, সেই পাকা কলা খাওয়াও। এই কলার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, আয়রন থাকে এবং অন্যান্য অনেক খনিজ মৌল থাকে। এই খনিজ মৌলগুলো কী করে, বেবিদের দেহ থেকে যে জল বেরিয়ে যাচ্ছে, যেই জলের সাথে সাথে অনেক খনিজ মৌল বেরিয়ে যাচ্ছে, সেই ঘাটতিটাকে মেটাতে কিন্তু কলা ভীষণভাবে সাহায্য করে এবং বেবিদের দেহটাকে অনেকটা এনার্জেটিক রাখে। মানে কলাটা খুব ইনস্ট্যান্ট, খুব এনার্জি দেয়। তো কলাটা অবশ্যই এই টাইমে বেবিদেরকে খাওয়া। এর সাথে সাথে বলবো বেবিদেরকে ডাবের জল খাওয়ানো স্টার্ট করো। কতটা পরিমাণে ডাবের জল খাওয়াবে সেটা কিন্তু বেবির ডক্টরের কাছ থেকে একবার জেনে নেবে। ডাবের জলের মধ্যে যেহেতু প্রচুর মিনারেল থাকে, প্রচুর পটাশিয়াম বলো, সোডিয়াম বলো, প্রচুর টাইপের মিনারেলস থাকে। তো ডাবের জল কিন্তু ওদের চট করে শরীরটাকে রিফ্রেশ করে দিতে এবং ঠিক করতে সাহায্য করে। তাই ডাবের জলের পরিমাণটা, তোমার বেবির বয়স কতটা সেটা ডক্টরকে জানিয়ে ডাবের জলের পরিমাণটা জেনে বেবিকে অল্প অল্প করে এই সময় ডাবের জল খাওয়াতে পারো। এরপর বলি, এই খাবারগুলোর সাথে সাথে যখন তোমার বেবির বয়স দেখছো 1 বছর হয়ে গেছে, তখন তুমি বেবিকে ঘরে তৈরি করা গরুর দুধের টক দই বানিয়ে খাওয়াতে পারো। একটা কথা এখানে বলে দিই যে যদি তুমি আগে অলরেডি গরুর দুধ খাইয়ে দেখেছো তোমার বেবির স্যুট করে গেছে, আগে অলরেডি ঘরে পাতা টক দই খাইয়ে দেখেছো যে বেবির স্যুট করে গেছে, তখনই কিন্তু তুমি সেই টক দইটা এই ডায়রিয়া বা লুজ মোশনের সময় খাওয়াতে পারো। কারণ নতুন কোনো জিনিসই কিন্তু এই অসুস্থতার সময় দেওয়া উচিত না। কারণ একেই বেবি অসুস্থ রয়েছে, তার মধ্যে একটা নতুন জিনিস খাইয়ে যদি ওর উপরে অ্যাপ্লাই করতে যাও, তার থেকে আবার নতুন কোনো সমস্যা তৈরি হতে পারে। তাই এই সময় নতুন কোনো খাবার খাইয়ে এক্সপেরিমেন্ট করতে যেও না। যদি তুমি দেখে থাকো যে তোমার বেবির টক দই ঘরে পাতা টক দই ও খেয়ে ওর স্যুট করে যায়, তখন এই টাইমে তুমি যখন বেবির লুজ মোশন হয়েছে বা লুজ মোশন দেখা দিয়েছে, সেই সময় টক দই বেবিকে খাওয়ানো যেতে পারে। তার কারণ টক দইয়ের মধ্যে ভালো ব্যাকটেরিয়া থাকে, ল্যাক্টোব্যাসিলাস। এই ব্যাকটেরিয়াটা দেহের কোনো রকম ইনফেকশন পেটের মধ্যে থাকলে তো সেটাকে কাটিয়ে উঠতে সাহায্য করে। তো টক দই দেওয়া যেতে পারে, ছানা তৈরি করে বেবিদের দেওয়া যেতে পারে, কারণ ছানাটাও বেবিদের পেটের পক্ষে ভালো। ছানাটার মধ্যে কি হয়, ল্যাকটোজটা কম থাকে। যেহেতু ছানাটা বাইরে দুধটা খেলে যেটা ভেতরে তৈরি হয় সেটা আগের থেকেই ছানা হিসেবে বাইরে থেকে আমরা খাওয়াচ্ছি, ফলে ওটা হজম করতে ওদের খুব সুবিধে হয়। তো ছানাটাও তুমি এবার সময় বেবিকে খাওয়াতে পারো। তো মোটামুটি এই টাইপের খাবারগুলো বেবির খাদ্য তালিকার মধ্যে এই সময় অ্যাড করো এবং এগুলো খাওয়াতে থাকো। তবে সবসময় মনে রাখবে যে তোমাকে লক্ষ্য রাখতে হবে বেবির পটিটা ঠিকঠাক হচ্ছে কিনা এবং কোনোভাবে যাতে ডিহাইড্রেশন না হয়। এরপর বলি যে আমাদের কোন কোন খাবারগুলো এই টাইমে অ্যাভয়েড করা উচিত। তো যে খাবারে ফাইবার নেই সেই টাইপের খাবারগুলো দিতে হবে। যেমন ওটস দেওয়া উচিত নয় এই সময়, যেমন ওটস দেওয়া চলবে না। যেমন ধরো এই টাইমটাতে প্রোটিন বেশি আছে, এই খাবার প্রোটিনটাকে একটু হজম করতে অসুবিধা হয়, তো প্রোটিনটা একটু কম দেওয়া ভালো। এছাড়া ফলের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, ফল জুস হিসেবেও এই সময় দেওয়া উচিত নয় এবং গোটা যে ফলগুলো ওদেরকে দেওয়া যায় সেই ফলও ওদেরকে দেওয়া উচিত না। ফল এই সময় একটুকুনিতে অ্যাভয়েড করো। এবং যেটা বলবো যে সবজি যেটা হয়, সবজিও কিন্তু সবজির মধ্যে অনেক রকমের ফাইবার থাকে, তো সবজিটাও এইটুকুনি সময় এই কদিনের জন্য অ্যাভয়েড করা ভালো। তো মোটামুটি এইগুলো অ্যাভয়েড করো। যদি তোমার মনে হয় বেবির দুধ সহ্য হচ্ছে না এই সময়টাতে, তো ডক্টরের পরামর্শ নিয়ে দুধটা বন্ধ রাখতে পারো। দুধটা বন্ধ রেখে তুমি ছানা করে ওকে খাওয়াতে পারো। ফর্মুলা মিল্কের ক্ষেত্রে যে সমস্ত বেবিরা ফর্মুলা মিল্ক খায় সেক্ষেত্রে কিন্তু ডক্টররা কী করেন, ফর্মুলা মিল্কটা যেখানে যে ফর্মুলা মিল্কের মধ্যে কাউ মিল্ক রয়েছে সেই কাউ মিল্ক দেওয়া ফর্মুলা মিল্কটা বন্ধ রেখে ডক্টররা সোয়া মিল্ক দিয়ে তৈরি ফর্মুলা মিল্ক বা সোয়া মিল্কের ওপরে বেস করে বানানো ফর্মুলা মিল্ক কিন্তু বলেন খাওয়াতে। তো ডক্টরের কথা শুনে এরকম সোয়া মিল্ক টাইপের ফর্মুলা মিল্ক যদি উনি খাওয়াতে বলেন তো সেটা খাওয়াতে পারো। অনেক সময় ডক্টররা ল্যাকটোজ কম আছে এরকম ফর্মুলা মিল্ক খাওয়াতে বলেন, নেসলে লোল্যাক যেমন আছে এটা খাওয়াতে বলতে পারেন। তো এরকম টাইপের ফর্মুলা মিল্কও কিন্তু ডক্টর চাইলে পাল্টে দিতে পারেন। তো ডক্টরের কথা শুনে যদি মনে হয় ফর্মুলা মিল্ক বন্ধ রাখা যেতে পারে নাকি অন্য ফর্মুলা মিল্ক দেওয়া যেতে পারে, তো সেটাও একটা ঠিকঠাক করে খাওয়াতে পারো। তো এরপর বলি যে এই যে ট্রিটমেন্টগুলো, এই যে খাওয়া দাওয়ার কথাগুলো বললাম, এগুলো কিন্তু পাতলা পটি যদি বেবিদের হয় তো সেই সময়ও কিন্তু মেনে চলা যেতে পারে।
এরপর বলি যে দেখো এই টাইমে আমাদের বেশ কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে। এক হচ্ছে বেবিদের মধ্যে জল শূন্যতা দেখা দিচ্ছে কিনা, ডিহাইড্রেশন দেখা দিচ্ছে কিনা। ওরা যদি কাঁদে, ওদের মধ্যে চোখের মধ্যে জল যদি না আসে, কাঁদছে অথচ চোখে জল আসছে না, এটা খুব বাজে সাইন। ওদের গা হাত পা যদি শুষ্ক থাকে, ঠোঁট যদি শুষ্ক থাকে, তো এটা কিন্তু ডিহাইড্রেশনের লক্ষণ। ইউরিন যদি ওরা কম পাস করে, সেটাও কিন্তু ডিহাইড্রেশনের লক্ষণ, মানে ওর দেহে জল নেই, তার জন্য ইউরিন ভালো হচ্ছে না। তো এই লক্ষণগুলো যাতে না আসে তার জন্য জল যেমন খাওয়াতে হবে, তেমনি লক্ষ্য রেখে যেতে হবে যেন এই লক্ষণগুলো ওদের মধ্যে না দেখা দেয় বা দেখা দিচ্ছে কিনা। এরপর বলি যে আর যেগুলো আমাদের মনে রাখা দরকার, বারবার লুজ মোশন বা ডায়রিয়া হলে কি হয়, বা পাতলা পটিও যদি হয়, বারবার যেহেতু আমরা ওদের ওই পটি করার সারফেসটাকে পরিষ্কার করছি, ওখানে কিন্তু ওদের অনেক রকমের ইরিটেশন হয়, জ্বালা করে, ওদের ভালো লাগে না, ওরা কষ্ট পায়। তো এই সময় কিন্তু ডক্টরের পরামর্শ নিয়ে অয়েনমেন্ট পাওয়া যায় বা মলম পাওয়া যায়, যেগুলো ওই পটির যেখান থেকে হচ্ছে সেই সারফেসে লাগিয়ে দেওয়া যায়। তো সেখানে ওটা লাগিয়ে দিতে পারো, ডক্টরের কথা শুনে এরকম একটা অয়েনমেন্ট কিন্তু কিনে আনা ভালো। এই সময় বেবিদের পটি পরিষ্কার করার জন্য ওয়াইপস যতটা কম পারা যায় ব্যবহার করা উচিত। প্লেন জলে, কলের জলে ভালো করে ধুয়ে নিয়ে সেটাকে পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলা উচিত। হাতে যদি লেগে থাকে, সেই হাতটা তুমি যদি ভালো করে পরিষ্কার না করো, ডাইপার চেঞ্জ করার পর হাত যদি ভালো করে না ধো, সেই হাতে যদি আবার খাবার খাও, তো এটা কিন্তু ছড়াতে পারে। তাই অবশ্যই এই পরিষ্কার পরিচ্ছন্নতা এই সময় ভীষণভাবে মেনটেন করা উচিত। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের মেনে চলা উচিত। এরপর বলি যে কোন সময় আমাদের অবশ্যই ডক্টরের সাথে যোগাযোগ করতে হবে এবং ইমিডিয়েট ডক্টরের কাছে পারলে নিয়ে যেতে হবে, বা আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে যে এই ধরনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে কি না। এক, পটির সাথে যদি রক্ত বেরোয় বা ব্লাড বেরোয়। দুই, বেবি যদি খাওয়া দাওয়া একদম কমিয়ে দেয়। তিন, যদি বেবিরা একদম নিস্তেজ হয়ে পড়ছে, এরকম যদি হয়। চার, যদি বেবিদের ভমিটিং বা বমি বা জ্বর ওদের মধ্যে দেখা দেয়। তো এই লক্ষণগুলো যদি ওদের মধ্যে দেখা দেয়, এবং আগে যেটা বললাম যে ওদের চোখ কাঁদছে অথচ চোখ থেকে জল বেরোচ্ছে না, ওদের গা শুষ্ক হয়ে গেছে, ঠোঁট শুষ্ক হয়ে গেছে, ইউরিন ঠিক মতন হচ্ছে না, তো এই লক্ষণগুলো যদি দেখা দেয় বেবিদের মধ্যে, তাহলে কিন্তু অবশ্যই ডক্টরের সাথে যোগাযোগ করা উচিত এবং ডক্টরের কাছে পারলে নিয়ে যাওয়া উচিত। যদি ডক্টর মনে করেন, তো ডক্টর কোনো রকম অ্যান্টিবায়োটিক সাজেস্ট করতে পারেন এবং সেটা খাওয়ালে নর্মালি বেবিদের এই সমস্ত সমস্যাগুলো ঠিক হয়ে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, শেয়ার করো আমাদের ভিডিওটা অন্য প্যারেন্টসদের সাথে। আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমাদের চ্যানেলের সঙ্গে অ্যাটাচ থেকো। থ্যাংক ইউ।